আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই কামনা করছি। গত ক্লাসটি ছিল আমার একটি রিইনফোর্সমেন্টাল ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি উৎসাহিত অনুপ্রাণিত করেছি, যার মাধ্যমে তোমাদের ফিউচার কেরিয়ার ভালো হয়। পাশাপাশি কৃষি শিক্ষা বিষয়ে সিলেবাস এবং পরীক্ষার মান বণ্টন ও কোন রাইটারের বই কিনতে হবে সে সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজকের ক্লাসে আমি কৃষি শিক্ষার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কতিপয় বিষয় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টিতে কৃষির সংজ্ঞা, কৃষি কথাটির উৎপত্তি, কৃষির গুরুত্ব, বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির সমস্যা, কৃষি সমস্যার সম্ভাব্য সমাধান এবং কৃষির ক্ষেত্র এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আজকের ক্লাসে আমি কৃষি কথাটির উৎপত্তি কীভাবে হয়েছে এবং কৃষির সংজ্ঞা এবং পাশাপাশি ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ এ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে আমার এই ক্লাস শ্রবণ করবে। কৃষি একটি পরিচিত নাম, তোমরা সকলেই কম বেশি কৃষির সাথে জড়িত এবং এই কৃষি বিষয়ের সাথেও তোমরা পূর্বেও সংশ্লিষ্ট ছিলে। ক্লাস 8 পর্যন্ত সকলকেই কৃষি বিষয়টি পড়তে হয়েছে। 9-10-এ হয়তো সায়েন্সের ছেলেমেয়েরা কৃষি শিক্ষা পড়নি, কিন্তু বাকি আর্টস এবং কমার্সের ছেলেমেয়েরা কৃষি শিক্ষা পড়েছ। কাজেই কৃষি কী এ সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কৃষি কী, তাহলে তোমরা সহজভাবে যে উত্তরটি দিবে সেটি হলো যে ফসল উৎপাদন করা, এটি কৃষি নামে পরিচিত। আসলে এটি একটি সংক্ষিপ্ত অর্থে কৃষির সংজ্ঞা, কিন্তু বৃহৎ অর্থে কৃষির সংজ্ঞা কিন্তু সেটি নয়। আমরা কৃষির সংজ্ঞা জানার পূর্বে এই কৃষি কথাটির যে ইংরেজি শব্দ এগ্রিকালচার, সেটি কীভাবে উৎপত্তি হয়েছে সেটি জানব। ইংরেজি এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত। শব্দ দুটি হলো এগার এবং কালচারা। ল্যাটিন শব্দ এগার এর অর্থ হলো ফিল্ড বা জমি, এবং কালচারা শব্দের অর্থ হলো কাল্টিভেশন বা চাষ করা। অতএব কৃষির শাব্দিক অর্থ হলো ভূমির চাষ। এটি একটি সংক্ষিপ্ত অর্থে কৃষির সংজ্ঞা, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষির যে ব্যাপকতা সেটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কৃষি বলতে বোঝায় ফসল উৎপাদন, মাছ চাষ, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, বনায়ন, রেশম চাষ এবং মৌমাছি পালন ইত্যাদিকে বোঝায়। কৃষি এমন একটি বিষয় যা প্রাথমিকভাবে মহিলাদের হাতেই সূত্রপাত হয়েছিল, অর্থাৎ সৃষ্টির আদিকাল থেকেই কৃষির উৎপত্তি, যা মহিলাদের দ্বারা শুরু হয়েছিল। মহিলারা বিভিন্ন জায়গায় বীজ বপন করত এবং সেই বীজ থেকে গাছ গজাতো এবং সেই গাছ থেকে ফুল ফল এবং বিভিন্ন শাকসবজি ইত্যাদি উৎপাদন হতো।
এবং তখন থেকেই মূলত কৃষির সূত্রপাত ঘটেছে। কৃষি এমন একটি বিষয় যা ছাড়া মানুষের সভ্যতা কল্পনাই করা যায় না। পৃথিবীতে যত সভ্যতার সৃষ্টি হয়েছে, যত সভ্য জাতির সৃষ্টি হয়েছে, তাদের মূল এক সময় ছিল কৃষি। কৃষিকেই তারা প্রধান অবলম্বন করে উন্নতির চরম শিখরে পৌঁছেছে। কৃষির গুরুত্ব সম্পর্কে যদি বলতে চাই, তাহলে বলতে হবে যে পৃথিবীর সকল কিছুই কৃষির মাধ্যমে আবর্তিত হচ্ছে। কৃষি যদি অচল হয়ে যায়, সারা বিশ্বই অচল হয়ে পড়বে। আমরা দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে কৃষিজ পণ্য ব্যবহার করে থাকি। প্রতিদিন ঘুম থেকে উঠে একেবারে রাত্রে বিছানায় শোবার পূর্ব পর্যন্ত আমরা যত কিছু ব্যবহার করি, সব কিছুই মূলত এগ্রিকালচারাল প্রোডাক্ট। কৃষির গুরুত্ব সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন মন্তব্য করেছেন। যেমন রাশিয়ার একজন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী রুশু মন্তব্য করেছেন যে পৃথিবীতে সবচেয়ে গৌরব ও ঐশ্বর্যমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। বাংলাদেশের কবিগুরু রবি ঠাকুরও বলেছেন, ওদের সাথে মিলাও যারা চড়াই তোমার ধেনু। এর দ্বারা উনিও কৃষির সাথে সংশ্লিষ্ট হতে আগ্রহ প্রকাশ করেছেন। কৃষির গুরুত্ব সম্পর্কে চীনা প্রবাদ রয়েছে। বলা হয়েছে, তুমি যদি খামারগুলোকে ধ্বংস করে শহরগুলো রক্ষা করো, তবে শহরগুলোর বুকে একসময় ঘাস গজিয়ে উঠবে। অর্থাৎ কৃষি ছাড়া শহর অচল হয়ে পড়বে। অপরপক্ষে তুমি যদি খামারগুলি রক্ষা করো, শহরগুলি ধ্বংস করে দাও, তাহলে ঘাসের ন্যায় আবার শহরগুলো গজিয়ে উঠবে। অর্থাৎ বোঝা যাচ্ছে কৃষির দ্বারাই সব কিছু আবর্তিত হচ্ছে। কৃষিবিজ্ঞানীরা বলেছেন, কৃষির তুলনা দেওয়া যায় একটা দেশের উন্নয়নের সাথে, যেটা একটা বৃক্ষের অনুরূপ, এবং সেই বৃক্ষের মূল হইল কৃষি, শাখা হইল তার শিল্প, এবং পাতা হইল তার বাণিজ্য। কাজে এ থেকে বোঝা যাচ্ছে যে একটা বৃক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো মূল। সেই মূলটাই হলো কৃষি। মূল যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা গাছটাই ধ্বংস হয়ে যায়। কাজে এ থেকেও কৃষির যে গুরুত্ব, সেটা অনুধাবন করা যায়। চীনা আরেকটি প্রবাদ রয়েছে যে তুমি যদি কোনো লোককে মাছ খাওয়াও, তাহলে শুধু একবারই খাওয়ানো হলো, আর যদি তুমি তাকে মাছ চাষ শিখিয়ে দাও, তাহলে সে আজীবন খেতে পারবে। এর দ্বারা কৃষির দিকে আমাদের সংশ্লিষ্ট হওয়ার যে একটা উৎসাহ, সেটি সৃষ্টি করা হয়েছে। কৃষির বহুবিধ গুরুত্ব রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যে বেসিক নিডসগুলো রয়েছে, অর্থাৎ মৌলিক চাহিদা, আমরা জানি মৌলিক চাহিদাগুলো কোনগুলো, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এবং সর্বশেষ আরেকটি ইনক্লুড করা হয়েছে, সেটি হলো জ্বালানি। এই সবগুলো বিষয়ই কৃষির মাধ্যমে ফুলফিল হয়ে থাকে। খাদ্য, আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার তাগিদে সবচেয়ে যে প্রয়োজনীয় উপাদান, সেটি হলো খাদ্য। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। এই খাদ্যের
সমস্তটাই কৃষি থেকে এসে থাকে। আমরা জানি খাদ্যের 6টি উপাদান: শ্বেতসার বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি, মিনারেল বা খনিজ, ভিটামিন বা খাদ্যপ্রাণ এবং ওয়াটার বা পানি। এই যে 6টি উপাদান, এই 6টি উপাদানই আমরা কৃষিজ পণ্য থেকে পেয়ে থাকি। যেমন শ্বেতসার জাতীয় যে শস্য, ধান, গম, ভুট্টা, যব, কাউন, চীনা। আবার প্রোটিন বা আমিষ জাতীয় খাবার হলো মাছ, মাংস, ডিম ইত্যাদি। এবং এক্ষেত্রে ডালে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, এই জন্য ডালকে গরিবের মাংস বলা হয়। স্নেহ জাতীয় খাবার যেমন নারিকেল, সয়াবিন, সরিষা, তিল, তিসি, বাদাম, যা থেকে আমরা স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় উপাদান পেয়ে থাকি। ভিটামিন জাতীয় খাবার বিভিন্ন ফল ফলাদি, শাকসবজি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যেমন ভিটামিন এ যুক্ত ফল, রঙিন ফলগুলো এর পর্যায়ভুক্ত: মিষ্টি কুমড়া, তরমুজ, পেঁপে, কলা ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আবার কিছু ফল আছে যেগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যেমন লেবু, পেয়ারা, আমলকি, আমড়া ইত্যাদি। এভাবে দেখলে দেখা যায় প্রতিটি পুষ্টি উপাদান সমৃদ্ধ অনেক ফল রয়েছে। এরপরে হলো খনিজ উপাদান। কিছু কিছু শাকসবজি রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে। ফল ফলাদিতেও প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে, যেগুলো আমাদের পুষ্টির ঘাটতি পূরণ করে থাকে। কাজেই এই যে খাদ্য, যেটা বেসিক নিডের টপে রয়েছে, সেটি মূলত কৃষির মাধ্যমে পূরণ হয়ে থাকে। মানুষ লজ্জা নিবারণের জন্য, তার শালীনতা, তার ভদ্রতা, তার সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাক পরিধান করে থাকে। এই পোশাক তৈরির যে কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, সেটা মূলত কৃষি থেকে এসে থাকে। যেমন কার্পাস তুলা। কার্পাস এক ধরনের গাছ, যা থেকে কার্পাস তুলা উৎপাদিত হয়ে থাকে এবং এই তুলা থেকেই সুতা তৈরি করা হয়, যেটা বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে রেশম পোকার নাম। এই রেশম পোকা থেকে একটি সুতা তৈরি হয়, যার নাম হলো রেশমি সুতা। অত্যন্ত মূল্যবান কাপড় এই রেশমি সুতা দ্বারা তৈরি করা হয়ে থাকে। কাজেই বস্ত্র তৈরির যে কাঁচামাল, সেটা কিন্তু কৃষি থেকে এসে থাকে। বাসস্থান তৈরির জন্য বাঁশ, কাঠ, বেত এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা যে ফার্নিচার তৈরি করি বিভিন্ন ধরনের, সেগুলো কিন্তু কাষ্ঠল উদ্ভিদ থেকে আমরা এই কাঠগুলো পেয়ে থাকি। শিক্ষা একটি মানুষের মৌলিক অধিকার। এই শিক্ষার যে উপকরণ, কাগজ, কলম, এগুলো কিন্তু কৃষিজ পণ্যই। কারণ কাগজ তৈরির জন্য যে বৃক্ষগুলি ব্যবহৃত হয়, যেমন বাঁশ, আখের ছুবড়া, পাট, এগুলো থেকে যে মণ্ড তৈরি করা হয়, সেই মণ্ডই মূলত কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। কাজেই শিক্ষার উপকরণও কৃষি থেকে এসে থাকে। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। মানুষ প্রতিনিয়ত চলতে ফিরতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে এবং এই আক্রান্ত হওয়ার পর্যায়ে
চিকিৎসার জন্য, রোগ থেকে নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকে। এই ওষুধের কাঁচামাল মূলত এগ্রিকালচারাল প্রোডাক্ট। অনেক উদ্ভিদই রয়েছে যেগুলো থেকে সরাসরি সেই উদ্ভিদের নির্যাস বা এক্সট্রাক্ট, যেটা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন কালো মেঘ, এর রস মানুষের রুচিবর্ধক কাজে ব্যবহৃত হয়। নিমের পাতার যে রস বা নিম পাতার থেকে বিভিন্ন ধরনের বটিকা তৈরি করা হয়, যেটি কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয়। মানুষের যে এখন বর্তমানে যে রোগটি খুবই প্রবল আকার ধারণ করছে, সেটি হার্ট রোগ বা হৃদরোগ। এই হৃদরোগের ঔষধ গার্লিক বা রসুন থেকে তৈরি করা হয়। গার্লিক ক্যাপসুল, সেটা মূলত রসুন থেকে তৈরি করা হয়ে থাকে। এভাবে দেখা যায় আরও অনেক রকম উদ্ভিদ আছে যেগুলো ভেষজ গুণ সম্পন্ন এবং সেগুলোর দ্বারা ওষুধ তৈরি করা হয়ে থাকে। যেমন অর্জুন, আমলকি, হরতকি, বহেরা ইত্যাদি গাছ থেকেও বিভিন্ন ধরনের ওষুধপত্র তৈরি করা হয়ে থাকে। জ্বালানি একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের রান্নাবান্নার কাজে, ইট খোলা, ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহৃত হয়ে থাকে। এই কাঠ উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি। উদ্ভিদের শাখা, প্রশাখা, কাণ্ড, এগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। এছাড়াও পশুর যে বিষটা, তোমরা জানো, গরুর গোবর দ্বারা গুঁটে তৈরি করা হয়। গরুর গোবর, হাঁস মুরগির বিষটা ইত্যাদি দ্বারা গ্যাস তৈরি করা হয়ে থাকে। সে যে গ্যাসের দ্বারা রান্নার কাজ করা হয়ে থাকে, যেটাকে বায়োগ্যাস বলা হয়ে থাকে। এর পাশাপাশি আরও যে গুরুত্বগুলো কৃষি বহন করে তা হলো বৈদেশিক মুদ্রা অর্জন। একটা দেশের যে বিভিন্ন প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আমাদের দেশের চাহিদা পূরণের পরে আমরা বিদেশে রপ্তানি করে থাকি এবং সেখান থেকে আমরা এ লট অফ ফরেন কারেন্সি আমরা অর্জন করে থাকি। যেমন প্রতি বছরই বাংলাদেশে ইলিশ, চিংড়ি, লবস্টার এগুলো বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। পাশাপাশি এই বৈদেশিক মুদ্রা অর্জনের সাথেই যে দেশের সাথে এই বাণিজ্য করা হয়, সে দেশের সাথে একটি আন্তর্জাতিক সম্পর্কের সৃষ্টি হয়। এছাড়াও কৃষিজ পণ্য দ্বারা বিভিন্ন শিল্প কারখানা গঠিত হয়ে থাকে। যেমন চিনি শিল্প, সেখানে আখ ব্যবহার করা হয়ে থাকে। চামড়া শিল্প, সেখানে বিভিন্ন পশুর চামড়া ব্যবহার করা হয়ে থাকে। কাজেই এতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কৃষির গুরুত্ব কতটা অপরিসীম। এতক্ষণ আমরা কৃষির সংজ্ঞা, কৃষি কথাটির উৎপত্তি এবং গুরুত্ব সম্পর্কে ধারণা পেলাম। সর্বশেষে আমি যেটি বলতে চাই সেটি হলো যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য কৃষিকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, মৎস্য চাষ এবং সর্বোপরি ফসল উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একটা প্রধান হাতিয়ার আমি মনে করি কৃষি। কাজে কৃষির উন্নয়নের দিকে আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তো এতক্ষণ তোমরা কৃষির সংজ্ঞা, গুরুত্ব সম্পর্কে জানলে। তোমরা এই বিষয়টি ভালোভাবে পড়বে এবং যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে
তবে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা কৃষির 5টি গুরুত্ব সম্পর্কে লিখবে, নোট করে রাখবে এবং আমাদের শ্রেণী কার্যক্রম প্রতিষ্ঠানে শুরু হওয়ার সাথে সাথে আমার কাছে জমা দিবে। আজ আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরবর্তী শ্রেণী কার্যক্রমে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।